আচ্ছা, ভাবুন তো, একটা খুব অগোছালো ঘর থেকে যদি কোনো একটা ছোট্ট জিনিস খুঁজে বের করতে হয়, কি একটা অবস্থা হয়, তাই না? ঠিক এমনই একটা সমস্যায় পড়েছিলেন বিজ্ঞানীরা। পৃথিবীতে এত এত মৌল মানে এলিমেন্টস আবিষ্কার হচ্ছিল। এক একটার ধর্ম এক এক রকম, দেখতে আলাদা, কাজও আলাদা। তো এদেরকে কিভাবে একটা ছকে ফেলা যায়, কিভাবে সাজিয়ে রাখা যায়? এই বিশাল সমস্যারই একটা দারুণ সমাধান হলো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। চলুন আজ এই টেবিলটা তৈরির পেছনে যে দারুণ গল্পটা আছে সেটা একটু শুনে আসা যাক। দেখুন, শুরুর দিকে রসায়নবিদদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই ছিল এটা। একের পর এক মৌল আবিষ্কার হচ্ছে আর তালিকাটা লম্বা হচ্ছেই, প্রত্যেকটার নিজস্ব বৈশিষ্ট্য। এই যে একটা বিশৃঙ্খলা, এর মধ্যে একটা লুকানো প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করাটাই ছিল তখনকার বিজ্ঞানীদের মূল লক্ষ্য। তো বিজ্ঞানীরা প্রথম যে জিনিসটা দিয়ে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করলেন সেটা হলো তাদের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। সবারই ধারণা ছিল যে এই ভরের মধ্যে হয়তো রাসায়নিক ধর্মের গোপন সূত্রটা লুকিয়ে আছে, মানে ভর অনুযায়ী সাজালেই হয়তো একটা প্যাটার্ন পাওয়া যাবে। এই পথে প্রথম গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছিলেন জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার। তিনি একটা মজার জিনিস খেয়াল করলেন। দেখলেন যে কিছু মৌলকে তিনটে করে দলে ভাগ করা যায়, আর এই তিনটে মৌলের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। তিনি এই দলগুলোর নাম দিলেন ত্রয়ী বা ট্রায়াড। প্যাটার্ন খোঁজার পথে এটা ছিল একটা দারুণ শুরু। এর ঠিক পরেই আসলেন ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডস, আর তিনি যা লক্ষ্য করলেন তা তো আরও অদ্ভুত। তিনি দেখলেন মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুযায়ী পরপর সাজানো হয়, তাহলে প্রতি ৮ নম্বর মৌলের ধর্মটা একদম প্রথমটার মতো ফিরে আসে, ঠিক যেন সঙ্গীতের স্বরলিপির মতো, সারে গামা পা ধা নি সা। কি দারুণ ব্যাপার, তাই না? তিনি এর নামও দিলেন অষ্টক সূত্র। কিন্তু একটা সমস্যা দেখা দিল। এই দুটো নিয়মই মানে ত্রয়ী সূত্র বা অষ্টক সূত্র একটা জায়গায় এসে আটকে গেল। যখন আরও ভারী ভারী মৌল আবিষ্কার হতে শুরু করল, তখন এই নিয়মগুলো আর খাটছিল না, প্যাটার্নটা ভেঙে যাচ্ছিল। তখন এটা পরিষ্কার হয়ে গেল যে আসল নিয়মটা আরও জটিল, আর এই চেষ্টাগুলো ঠিক সম্পূর্ণ নয়। আর ঠিক এই সময় গল্পের নায়কের মতো আসলেন রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। সালটা ছিল 1869। তিনি এমন একটা কাজ করে দেখালেন যা রসায়নের ইতিহাসকে বলতে গেলে চিরদিনের জন্য বদলে দিল। একবার ভাবুন তো, সেই সময় পর্যন্ত পৃথিবীতে মাত্র ৬৩টা মৌল আবিষ্কৃত হয়েছে। মেন্ডেলিভ এই ৬৩টা মৌলের সব তথ্য আলাদা আলাদা কার্ডে লিখলেন। তারপর অনেকটা তাসের খেলার মতো করে সেই কার্ডগুলো সাজাতে শুরু করলেন। তার একটাই লক্ষ্য ছিল সবচেয়ে নিখুঁত বিন্যাসটা খুঁজে বের করা, যেখানে সব মৌল ঠিকঠাকভাবে নিজেদের জায়গায় বসে যাবে। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর তিনি তার সেই বিখ্যাত পর্যায় সূত্রে পৌঁছালেন। তিনি বললেন, মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম ওদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে ফিরে আসে। তার মানে পারমাণবিক ভরই ছিল তার টেবিলের মূল ভিত্তি। তার টেবিলের গঠনটা ছিল দারুণ সহজ কিন্তু খুবই কার্যকর। তিনি আড়াআড়ি সারিগুলোর নাম দিলেন পর্যায় বা পিরিয়ড, আর খাড়া স্তম্ভগুলোর নাম দিলেন শ্রেণী বা গ্রুপ। আর ম্যাজিকের মতো একই গ্রুপের সব মৌলের ধর্ম প্রায় একই রকম হতে লাগল। মেন্ডেলিফের এই সারণী বিজ্ঞানের জগতে একটা বিপ্লব এনে দিয়েছিল সত্যি, কিন্তু এটা একদম নিখুঁত ছিল না। কিছু কিছু জায়গায় ছোট ছোট সমস্যা দেখা যাচ্ছিল, যা প্রমাণ করে যে গল্পটা এখনও শেষ হয়নি। সবচেয়ে বড় সমস্যাটা দেখা দিল আর্গন আর পটাশিয়ামকে নিয়ে। পটাশিয়ামের ধর্ম অন্য মৌলদের সাথে মেলানোর জন্য মেন্ডেলিফকে একটা অদ্ভুত কাজ করতে হলো। তাকে বেশি ভরের আর্গনকে ভর ৩৯.৯, কম ভরের পটাশিয়ামকে ভর ৩৯.১ এর আগে বসাতে হলো। এটা তো ছিল তার নিজের বানানো নিয়মেরই উল্টো। আর একটা বড় সমস্যা তৈরি হলো যখন আইসোটোপ আবিষ্কৃত হলো। আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন ভার্সন, যাদের ভর আলাদা হয়। এখন প্রশ্ন হলো, যদি টেবিলটাই ভরের ওপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে একই মৌলের এই বিভিন্ন আইসোটোপদের জায়গা কোথায় হবে? মেন্ডেলিফের সারণীতে এর কোনো উত্তর ছিল না। আর এই সব জটিল সমস্যার সমাধান নিয়ে এলেন আরেকজন বিজ্ঞানী, হেনরি মোজলে। এক্স-রে নিয়ে তার গবেষণা পরমাণুর আসল পরিচয়টা আমাদের সামনে তুলে ধরল, আর মেন্ডেলিফের রেখে যাওয়া সব ঢাধার উত্তরও দিয়ে দিল। আচ্ছা, এতদিন ধরে আমরা যে পারমাণবিক ভরের কথা বলছিলাম, ওটা আসলে কি? ওটা হলো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন আর নিউট্রনের মোট ভর। মেন্ডেলিফের জন্য এটাই ছিল পথ দেখানোর আলো, কিন্তু এই আলোটা পুরোপুরি ঠিক ছিল না। মোজলে প্রমাণ করলেন যে একটা মৌলের আসল পরিচয় তার ভর নয়, তার আসল পরিচয় হল পারমাণবিক সংখ্যা, মানে তার নিউক্লিয়াসে ঠিক কটা প্রোটন আছে। এই সংখ্যাটাই হল প্রত্যেকটা মৌলের ইউনিক আইডি কার্ডের মতো, যা কখনো বদলায় না।
এই আবিষ্কারটা ছিল এক কথায় অসাধারণ। আর এই নতুন আবিষ্কারের ওপর ভিত্তি করেই জন্ম নিল আধুনিক পর্যায়সূত্র। এবার বলা হলো মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম ওদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে ফিরে আসে। ভরের বদলে সংখ্যা, এই ছোট্ট একটা পরিবর্তনই ছিল আসল গেম চেঞ্জার। আর এই দীর্ঘ বৈজ্ঞানিক যাত্রার ফল হল আজকের এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যা আমরা সবাই ব্যবহার করি। এটা শুধু মৌলদের একটা তালিকা নয়, বরং এটা হলো রসায়নের একটা নিখুঁত আর সুন্দর মানচিত্র। আজকের এই আধুনিক টেবিলে মোট 7টা পর্যায় মানে আড়াআড়ি সারি আর 18টা শ্রেণী মানে খাড়া স্তম্ভ রয়েছে। এর গঠনটা এতটাই যৌক্তিক যে এখন কোনো মৌলের ধর্ম বোঝা বা তার আচরণ কেমন হবে সেটা আগে থেকে বলে দেওয়া অনেক সহজ হয়ে গেছে। এই নতুন আমায় শেপে মৌলগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন রাসায়নিক পরিবারে ভাগ হয়ে গেছে। যেমন ধরুন, গ্রুপ 1-এর মৌলরা হলো ক্ষারধাতু, এরা মারাত্মক সক্রিয়। আবার গ্রুপ 17-তে আছে হ্যালোজেন, যারা লবণ তৈরিতে ওস্তাদ। আর একদম শেষে গ্রুপ 18-তে আছে নিষ্ক্রিয় গ্যাস, যারা এতটাই শান্ত যে সহজে কারো সাথে বিক্রিয়াই করতে চায় না। তাহলে চলুন 1 শতাব্দীর এই যে একটা দারুণ আবিষ্কারের জার্নি, এর মূল ব্যাপারটা কি সেটা আরেকবার এক নজরে দেখে নেওয়া যাক। আসল পরিবর্তনটা হল দৃষ্টিভঙ্গির। মেন্ডেলিফের ভিত্তি ছিল পারমাণবিক ভর, যা কিছু কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হচ্ছিল। আর আধুনিক নীতির ভিত্তি হল পারমাণবিক সংখ্যা, যা একটা মৌলের একদম মৌলিক আর অপরিবর্তনীয় একটা ধর্ম। এই একটা পরিবর্তনই পর্যায় সারণীকে তার আজকের এই নিখুঁত রূপটা দিয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি আগামীকাল একটা একদম নতুন মৌল আবিষ্কৃত হয়, আমরা কি করে এত নিশ্চিতভাবে বলতে পারব যে পর্যায় সারণীতে ঠিক কোন জায়গাটায় ওটা বসবে? এই প্রশ্নের উত্তরটাই হলো আধুনিক পর্যায় সারণীর সবচেয়ে বড় শক্তি। একবার ভেবে দেখবেন।